শুভ সন্ধ্যা, সুপ্রিয় দর্শক মন্ডলী। আমি নজরুলের আজকে ৭৮তম পর্ব। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে উপস্থিত আছেন অনুবাদক, লেখক, গবেষক, শিক্ষক ডক্টর ইরানুল হোসেন। স্যারকে শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। স্যার ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। আমার আমি নজরুলের ৭৮তম পর্বে আপনাকে স্বাগতম। ধন্যবাদ। আপনাদের সাথে থাকতে পেরে খুবই আনন্দিত বোধ করছি। ধন্যবাদ স্যারকে। তো আমি নজরুলের আজকে ৭৮তম পর্বে আজকের আলোচনার বিষয় হচ্ছে আন্তর্জাতিক নজরুল। এই বিষয়ে আমরা আলোচনা করব নজরুলের আন্তর্জাতিক বিষয় নিয়ে। তার আগে আমি স্যারের কাছে জানতে চাই যে আমি নজরুল যে আমাদের এই প্রোগ্রাম, সেখানে আমি নজরুলের ব্যাপারটা, সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে নজরুলকে নিয়ে আপনি কিভাবে দেখেন বা কিভাবে চিন্তা করেন? ধন্যবাদ। আসলে আমি প্রথমেই ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমি নজরুল এই প্ল্যাটফর্মকে এবং এই উদ্যোগের পেছনে যিনি চাবি ভূমিকা পালন করছেন জনাব আবু সাইদ সুরুজকে, এবং সেই সাথে আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই সকল দর্শককে যারা যুক্ত হয়েছেন আজকের এই আলোচনার সাথে। নজরুল আসলে আমাদের উচ্চারণের মধ্যেই বিরাজমান। মানুষের জীবনের প্রধান দুটি বিষয় মানুষকে পরিচালিত করে। আমরা যে দুটো বিষয়কে ইংরেজিতে বলি ভিশন এবং মিশন। ভিশন হলো স্বপ্ন, আমার একটা নির্দিষ্ট গন্তব্য আছে, সেখানে আমি পৌঁছতে চাই। আর এই চাওয়ার সাথে যখন কর্মের যোগ হয়, প্রচেষ্টার যোগ হয়, তখন সেটা মিশন হয়। তো মানুষের সবচেয়ে বড় যে গন্তব্য সেটা হলো মুক্তি। এই মুক্তি মানুষের নিজের যে বুদ্ধি, চিন্তা এবং ভাবনার সীমাবদ্ধতা, সেখান থেকে মুক্তি লাভ মানুষের চিরন্তন আকাঙ্ক্ষা। এবং এটি শুধু আমার, আপনার বা শুধু এর ওর বিষয় নয়, এটি সর্বজনীন। এই যে মুক্তির যে আকাঙ্ক্ষা এবং আমাদের সীমাবদ্ধতার শেকল ছেড়ার যে আকাঙ্ক্ষা এবং প্রচেষ্টা, সেই জায়গাতেই আমি মনে করি নজরুল আমাদের সাথে মিশে আছে, এবং নজরুলের কাছে আমরা এই সীমাবদ্ধতা জয় করার, শেকল ভাঙার, শেকল ছেড়ার অনুপ্রেরণা পাই। তাই নজরুল আমাদের প্রত্যেক মানুষের কাছে প্রাসঙ্গিক, এবং নজরুল আমাদের চেতনার মধ্যেই আছে। নজরুল আমাদের চিন্তার মধ্যে আছেন। নজরুল আমাদের যে জীবনের প্রধান যে গন্তব্য অর্থাৎ মুক্তি, এই মুক্তি শুধু রাজনৈতিক নিপীড়ন, নির্যাতন, শোষণ, বঞ্চনা থেকে নয়। এই মুক্তি নিজের কুসংস্কার, এই মুক্তি নিজের চিন্তার সংকীর্ণতা, এই মুক্তি নিজের আইডিওলজির সংকীর্ণতা থেকে যে বেরিয়ে আসার আকাঙ্ক্ষা, এবং যে সংকীর্ণতা রক্তপাত, খুনোখুনি, মানুষে মানুষে বৈরিতা সৃষ্টি, এসবের জন্য দায়ী, সেই জায়গা থেকে মুক্তির আকাঙ্ক্ষা যে জায়গায় যে মানুষের মধ্যে আছে, সেই জায়গাতে সেই মানুষের মধ্যেই নজরুল আছেন। কাজেই আমি নজরুল এই প্ল্যাটফর্ম, এই নামটি আমাকে কিন্তু খুব ভাবিয়েছে যে এই উচ্চারণ শুধু এই আবু সাইদ সুরুজের উচ্চারণ নয়, এই উচ্চারণ আমার, আপনার
সবার উচ্চারণ। আমরা সবাই নজরুল হতে চাই, নজরুলকে ধারণ করতে চাই, কারণ আমরা আমাদের সীমাবদ্ধতা থেকে, আমাদের সংকীর্ণতা থেকে, আমাদের আড়ষ্টতা থেকে মুক্তি চাই। কাজে সেই জায়গাতেই নজরুল আছেন। তাই নজরুল চিরকালই আমাদের কাছে প্রাসঙ্গিক। সবসময় নজরুল আমাদের সত্তার অবিচ্ছেদ্য অংশ। ধন্যবাদ স্যার। আমরা জানলাম নজরুল আমাদের সবসময় জন্য প্রেরণা, সবসময় জন্য আমাদের সংকীর্ণতাকে সংকীর্ণতাকে দূর করার জন্য তিনি আমাদের সঙ্গে সবসময় তার সাম্যবাদী চিন্তা আমাদেরকে কাজ করে। তো আমরা স্যার এখন আলোচনা করবো যে বিষয়টা নিয়ে, সেটা হলো যে আন্তর্জাতিক নজরুল। এই বিষয়ে আপনার কাছ থেকে আমরা আলোচনা শুনতে চাই। সেই নিয়ে যদি আপনি শুরু করেন তা আপনার হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, থ্যাংক ইউ। আসলে নজরুল আন্তর্জাতিক। নজরুল যদি বিদ্রোহী কবিতা ইংরেজি ভাষায় লিখতেন, তাহলে এই কবিতা হয়তো চে গুয়েভারার বুক পকেটেও পাওয়া যেত। এবং এই কবিতা যদি তিনি ইংরেজিতে লিখতেন, তাহলে হয়তো এটি গ্রামশির সেই কারা প্রকোষ্ঠে যখন তিনি প্রিজন নোটবুক লিখছেন সেখানেও পাওয়া যেত। অথবা হো চি মিন ভিয়েতনামের সেই হার না মানা যে বীর যোদ্ধা, বিপ্লবী, তার যে কারা প্রকোষ্ঠ সেখানেও পাওয়া যেত। কারণ এই বিদ্রোহী কবিতা আমাদের সেই সময়, অর্থাৎ যখন এই ভারতবর্ষ স্বাধীনতার পথ ধরে এগিয়ে যাচ্ছে, মানুষের মধ্যে জাতীয়তাবাদের একটা স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ছে, তো তখন বিদ্রোহী কবিতা যেমন প্রাসঙ্গিক ছিল, ঠিক একইভাবে ল্যাটিন আমেরিকায় কৃষকরা যখন ভূমির অধিকারের জন্য স্লোগান দিচ্ছেন, অথবা ধরুন সেই 50-এর দশকে কেনীয়রা যখন মাও মাও বিপ্লব করছে স্বাধীনতার জন্য, তো তখন ওই কেনীয়দের মধ্যেও নজরুল ঠিক সমানভাবে প্রাসঙ্গিক, যেমন প্রাসঙ্গিক আমাদের এখানে, যেমন প্রাসঙ্গিক ল্যাটিন আমেরিকায় সেই ভূমিহীন কৃষকদের স্লোগানের মধ্যে। আর নজরুলের আন্তর্জাতিকতার সবচেয়ে বড় যে বিষয়টা আমি দেখি সেটা হলো যে গ্রামসি যেটা তার প্রিজন নোটবুকে অর্গানিক ইন্টেলেকচুয়ালের কথা বলছেন, যে একজন ইন্টেলেকচুয়াল, অর্গানিক ইন্টেলেকচুয়াল তিনি, যিনি তার যে শ্রেণী, সমাজের যে স্তর থেকে তিনি আসছেন, রাজপথে বিপ্লব করছেন, সংগ্রাম করছেন এবং মানুষের মাঝে বিপ্লবের মন্ত্র ছড়িয়ে দিচ্ছেন। এই যে অ্যাক্টিভিস্ট ইন্টেলেকচুয়াল বা কর্মিষ্ঠ ইন্টেলেকচুয়াল যিনি, তিনি শেকড় বিচ্ছিন্ন কখনোই নন। এই শেকড়কে তিনি সবসময় তার যে গন্তব্য মুক্তি, সেই মুক্তির সাথে সবসময় তিনি সংশ্লিষ্ট রাখেন, একটা সংশ্লেষ তৈরি করেন এবং মানুষকে যুক্ত করে করে তিনি তার যে চিন্তা, তার চেতনা, তার সংগ্রাম, তার বিপ্লব, সেটাকে গন্তব্যের দিকে নিয়ে যান। এই যে মানুষকে সংশ্লিষ্ট করে গন্তব্যের দিকে এগিয়ে যাওয়া, এই কাজ যে বুদ্ধিজীবী করেন তিনি হলেন অর্গানিক ইন্টেলেকচুয়াল, কর্মিষ্ঠ বুদ্ধিজীবী। তো নজরুলের যে চিন্তা এবং তার যে কাজ, সেটাকে আমরা যদি একটু তাত্ত্বিক ভাবেও দেখি,
তাহলে আমরা দেখি যে নজরুলের এই চেতনা আপনি যদি দক্ষিণ আফ্রিকার সেই নেলসন ম্যান্ডেলার সংগ্রামের ইতিহাস দেখেন, যে ম্যান্ডেলা একটা দেশকে স্বাধীনতার দিকে এগিয়ে নিচ্ছেন এবং তিনি জেল খাটছেন, ফাঁসির মঞ্চ থেকে অল্পের জন্য বেঁচে যাচ্ছেন, ২৭ বছর জেল খাটার পরেও তিনি হার মানছেন না। তো তার মধ্যে নজরুল যেমন প্রাসঙ্গিক, ঠিক একইভাবে আপনি চে গুয়েভারার মধ্যেও দেখবেন সেই নজরুল আছে। এবং সেই একই বিষয় আমরা যদি ওই কেনিয়ার মাও মাও বিপ্লবের ইতিহাস দেখি, দেদান কিমাথি যিনি ছিলেন কেনীয়দের সেই স্বাধীনতা আন্দোলনের সম্মুখ সারির অগ্রগণ্য নেতা, যাকে ব্রিটিশ ঔপনিবেশিকরা একটি লোক দেখানো বিচারের মধ্য দিয়ে হত্যা করেছিল, ফাঁসি দিয়েছিল। তো সেই দেদান কিমাথির যে স্পিরিট বা ম্যান্ডেলার যে স্পিরিট, চে গুয়েভারার যে স্পিরিট অথবা হো চি মিনের যে স্পিরিট, সেই একই বিষয় আমরা কিন্তু নজরুলের মধ্যে দেখি। এই জায়গাতে নজরুল আসলে আন্তর্জাতিক। নজরুল শুধু আহ, আহ, এই একটা স্থানিক বা একটা স্থানীয় জায়গায় সীমাবদ্ধ নেই। সবচেয়ে বড় কথা যেটা, যে আজকে যখন ধরুন এই ফিলিস্তিনে নিরীহ নিরপরাধ শিশু, নারী, বৃদ্ধ হত্যা করা হচ্ছে, সবাইকে নির্বিচারে হত্যা করা হচ্ছে, কৃত্রিম দুর্ভিক্ষ সৃষ্টি করে মানুষকে হত্যা করা হচ্ছে, তখন কিন্তু নজরুল বেশ প্রাসঙ্গিক। নজরুল আলোচনায় আসছেন। যেমন এই সময় যদি আমরা দেখি যে ফ্রান্স ফানো কি বলেছিলেন, ফানো বলেছিলেন যে সহিংসতাই মুক্তির পথ। অর্থাৎ সবসময় ওই অহিংস আন্দোলন মুক্তি আনতে পারে না, কারণ অহিংসা কখনো কখনো আহ মুক্তির পথে একটি জাতিকে নিয়ে যেতে পারে না। বিপ্লব হলো একটা ট্রেনের লোকোমোটিভের মতো, যেটা সেই ট্রেনকে টেনে একেবারে গন্তব্যে নিয়ে যায়। তো সেই বিপ্লবের পথ কিন্তু কখনো কখনো সংঘাতময় হয়ে ওঠে অপরিহার্য রূপেই। তো সেই জায়গাতে ফানু বলেছিলেন পরিস্থিতি বিবেচনায় যে সংঘাত প্রয়োজন আছে মুক্তির জন্য। সেই জন্য ফানুকে অনেক সমালোচনা শুনতে হয়েছে। ফানুকে কেউ কেউ বলেছেন প্রফেট অফ ভায়োলেন্স, এভাবে তাকে দোষারোপও করা হয়েছে। কিন্তু আজকের দিনে যখন ফিলিস্তিনে বলুন, গাজায় বলুন বা বিভিন্ন দেশে দেশে নিরীহ নিরপরাধ মানুষকে নানান অজুহাতে সাম্রাজ্যবাদী শক্তি হত্যা করছে, তখন কিন্তু ফানো যেমন প্রাসঙ্গিক, সেই আমরা নজরুলকেও সমানভাবে প্রাসঙ্গিক বলতে পারি। আমরা বলছি কিনা সেটা পরের প্রশ্ন, সেটা আমরা আমাদের সেই জায়গায় খামতি আছে, যে আজকে এই পরিস্থিতিতে যখন আমরা ফানোকে আলোচনায় আনছি, সমানভাবে গ্রামসিকে আনছি, অথচ নজরুলকে আনছি না, বা যতটুকু আনা দরকার ততটুকু আনছি না কেন? সেই জায়গায় আমাদের একটা সীমাবদ্ধতা আছে, যে নজরুলকে ব্যাখ্যা বিশ্লেষণ করার সময় আমরা নজরুলকে এমন একটা প্রেক্ষিতে অনেক সময়, সব সময় নয় এবং অনেকেই, সবাই নন, এমন জায়গায় স্থাপন করি আমরা যে নজরুলকে একটা স্থানিক পরিবেশে আটকে ফেলি, যে নজরুল শুধু যেন এখানেই সীমাবদ্ধ আছে। কিন্তু নজরুলের যে বিশালত্ব, সেটা আমরা যদি তাকে আন্তর্জাতিক পরিমণ্ডলে স্থাপন করে দেখি,
যে কারণে ফানো আমাদের প্রাসঙ্গিক হতে পারে, যে কারণে গ্রামসি আমাদের কাছে প্রাসঙ্গিক হতে পারে, ঠিক সেই একই কারণে নজরুলও কিন্তু আমাদের কাছে একেবারে সমানভাবে প্রাসঙ্গিক হতে পারে। তো নজরুলের এই যে আন্তর্জাতিকতা, এই জায়গাতে আমার মনে হয় যে আমাদের অনেক ভাবনার বিষয় আছে। আরেকটা বিষয় আমি বলতে চাই যে নজরুলের আমাদের আহ আবু সাইদ সুরুজ সাহেব শুরুতে বলেছেন যে সাম্যবাদের কবি। এই যে সাম্যবাদ, এই সাম্য কি আমরা ভালো মানুষ আর খারাপ মানুষের মধ্যে সাম্য চাই? যিনি চুরি করছেন আর যিনি লুণ্ঠিত হচ্ছেন তার মধ্যে সাম্য চাই? পুলিশ এবং চোরের মধ্যে কি আমরা সাম্য চাই? এই সাম্যের বিষয়টা কিন্তু আহ নজরুলকে আমরা ঢালাওভাবে যখন বলছি সাম্যবাদী, আমাদের সেখানেও মনে হয় যে একটু ক্রিটিক্যালি বিশ্লেষণ করার বিষয় আছে, এবং সেই জায়গাতেও নজরুলের আন্তর্জাতিকতা আছে। যেমন ধরুন, ওয়াল্ট হুইটম্যানকে আমরা অনেক সময় নজরুলের পাশাপাশি আমরা আলোচনায় নিয়ে আসি। যে হুইটম্যান তার যে লিপস অফ গ্রাস কবিতা, সেখানে তিনি আই এর ব্যবহার করছেন। আই অ্যাম লার্জ, আই কন্টেইন মাল্টিটিউডস, আমি বিশাল, আমি অসংখ্যের ধারক। এই যে আমি, এই আমি যে আসলে এই আমি, আপনার যে ভেতরের আমি, দুনিয়ার সব নিপীড়িত মানুষের মধ্যকার যে আমি, এই সব আমির উচ্চারণ হলো নজরুলেরও সে বিদ্রোহী কবিতার আমি। অর্থাৎ এই যে নজরুল শুধু একটি স্থানিক জায়গায় সীমাবদ্ধ নেই, তিনি সব মানুষকে, যেখানে নিপীড়ন আছে, নির্যাতন আছে, সেই মানুষগুলোর উচ্চারণে যে তিনি পরিণত হয়েছেন, এবং সত্যবাদী উচ্চারণ, সত্য উচ্চারণ, এবং সেই জায়গাতেও তার আন্তর্জাতিকতা। যেমন ওই যে আরবি কবি অ্যাডোনিস, উনি বলছেন যে যদি দেখো যে কোনো দেশের জেলখানা শিল্পী, সাহিত্যিক, কবি দিয়ে ভরে উঠছে না, তাহলে বুঝবে যে সেই দেশের শিল্পী, কবি, সাহিত্যিক সত্য কথা বলছেন না। এই যে ব্যাপারটা, যে নজরুল তো জেল খেটেছেন, নজরুল তো, নজরুলের বই বারবার আহ, ব্রিটিশ সরকার ব্যান করে দিয়েছে, বাজে নিষিদ্ধ ঘোষণা করেছে। তো এই যে ব্যাপারগুলো, যে নজরুলের সাথে যা হয়েছে, সেগুলো প্রমাণ করে যে তিনি সত্য উচ্চারণকারী একজন কবি ছিলেন। যে সত্য তিনি যে সময় দাঁড়িয়ে আহ এই সত্য উচ্চারণ করছেন, এই সত্য হলো মানুষের মধ্যে যে খণ্ডায়ন চলছে, সেই খণ্ডায়নকে প্রতিহত করে মানুষে মানুষে যে সংযোগ, সেই সংযোগ করার জন্য তিনি যে আহ্বান, যে বাণী উচ্চারণ করছেন, সেই উচ্চারণের মধ্যেই কিন্তু নজরুলের আন্তর্জাতিকতা আছে। এবং আরেকটা বিষয় আমি বলি যে এই ভারতবর্ষেই ধরুন, যে 1857 সালে যে স্বাধীনতার জন্য প্রথম আন্দোলন শুরু হলো, যেটাকে ব্রিটিশরা, ব্রিটিশ ইতিহাসবিদেরা খুবই রাজনীতি করে মিউটিনি শব্দটা ব্যবহার করেছেন, যে এক ধরনের একটা দাঙ্গা হয়েছিল। আসলে সেটা আমাদের জন্য দাঙ্গা নয়, একটা স্বাধীনতা সংগ্রাম শুরু হয়েছিল যে 1857 সালে। সেটাকে কিন্তু নজরুল উচ্চারণ করলেন সেই আমাদের সেই ধূমকেতুতে, এই 1920-এর দশকের শুরুতে এসে বললেন যে ওই স্বরাজ টরাজ বুঝি না, ভারতবর্ষের পূর্ণাঙ্গ স্বাধীনতা চাই। তাহলে এই যে একটা প্রফেটিক যে মাইন্ড ছিল নজরুলের, যে স্বাধীনতার প্রচেষ্টা, সংগ্রাম শুরু হলো 1857 সালে, সেটা 1900 সেই 20-এর দশকের গোড়ায় এসে নজরুল উচ্চারণ করলেন যে
স্বাধীনতা চাই, স্বরাজ টরাজ বুঝি না, ওই সেলফ গভর্নেন্স বুঝি না, সেলফ গভর্নমেন্ট বুঝি না, কি চাই? পূর্ণাঙ্গ স্বাধীনতা চাই। এই যে উচ্চারণ, এই উচ্চারণ আপনি যদি ওই সময়ে যে মুসলিম বিশ্বে জাগরণ যেটা হচ্ছে সেটার যদি চিন্তা করেন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, এবং ওই যে আনোয়ার পাশা, কামাল পাশা, এদের কথা কিন্তু নজরুল নিয়ে আসছেন, যে সাম্রাজ্যবাদ কিভাবে ঐক্য ধ্বংস করছে পৃথিবীর নানান প্রান্তে। তো সেই বিষয়গুলো কিন্তু নজরুল ধরতে পেরেছিলেন, এবং তিনি সেটা যেটা দেখেছেন যে মানুষ জেগে উঠুক, এটাই তিনি চেয়েছেন, যে মানুষ জেগে উঠুক ওই সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে, এবং ভেঙে পড়ুক বিদেশি শাসনের শৃঙ্খল। তাই যে সাধারণ তন্ত্রের যে সমর্থক, ধরুন কামাল পাশা এবং প্যান ইসলামবাদের যে সমর্থক আনোয়ার পাশা, এদেরকে তিনি অভিনন্দিতও করেছেন, এবং এটা করতে তার কিন্তু বাধে নেই। নজরুল অসাম্প্রদায়িক, এবং এই দিক থেকে যে এই বিপ্লবের যে নির্যাস, যেটা সর্বজনীন, এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য, সব মানুষের ক্ষেত্রে প্রযোজ্য, যে মানুষ কিন্তু আন্তর্জাতিক, ধর্ম আমার স্থানিক হতে পারে, ধর্ম আমার এখানকার ধর্ম হয়তো আফ্রিকার একটা অঞ্চলের ধর্মের সাথে নাও মিলতে পারে, কিন্তু আমি আমার স্বজন হারালে যেমন বেদনা অনুভব করি, সেখানকার মানুষও স্বজন হারালে তেমনই বেদনা অনুভব করে। এই যে মানবিক যে গুণের সর্বজনীনতা, সেটার নির্যাস কিন্তু নজরুল ধারণ করেছিলেন, যে কারণে তিনি দেখেছেন যে মানুষের শত্রু বা মানবতার শত্রু হলো সাম্রাজ্যবাদ এবং আধিপত্যবাদ। তো সেইটাকে তিনি কিন্তু সেটার বিরুদ্ধে উচ্চারণ করেছেন। সেখানেও নজরুলের আমরা একটা আন্তর্জাতিক অবস্থান দেখি। তো এছাড়া ধরুন নজরুলের যে একটা বিষয় আমি একটু এখানে আমার সম্মানীয় শ্রোতাদের সাথে আমি শেয়ার করতে চাই, সেটা হলো যে ধরুন ক্ষমতা কাঠামো যেটা, সেই ক্ষমতা কাঠামো কিন্তু সবসময় নিজেকে কেন্দ্রে স্থাপন করে, আর সাধারণ মানুষকে প্রান্তে ঠেলে দেয়, এবং এই দুইয়ের মাঝখানে একটা বাইনারি তৈরি করে সব সময়, বাইনারি অপোজিশন, মানে আমি সাদা আপনি কালো, আমি ভালো আপনি পুরো মন্দ, আমি সব সময় সৎ আপনি সব সময় অসৎ। এই যে একটা বাইনারি কিন্তু তৈরি করে ক্ষমতা কাঠামো, সব সময় ক্ষমতা কাঠামো সব সময় নিজেকে একটা বেটার জায়গায় স্থাপন করতে চায়, এবং এই দুইয়ের মধ্যে কিন্তু সংশ্লেষ ক্ষমতা কাঠামো নিজেই চায় না, কারণ ক্ষমতা কাঠামো জানে যে ওই প্রান্ত থেকেই সব কিন্তু বিপ্লবের উচ্চারণ আসে, ওখান থেকেই রেজিস্ট্যান্সটা আসে, এবং যে কারণে এবং দেখুন পৃথিবীর নানান প্রান্তে যত বিপ্লব হয়েছে, বিদ্রোহ হয়েছে, আপনি ফরাসি বিপ্লবের ইতিহাস দেখুন, যে লুইরা প্রায় 200 বছর সাধারণ মানুষকে নির্বিচারে হত্যা করেছে, নিপীড়ন করেছে, এবং ওই যে লুই দ্য 16 ওয়াইফ, স্ত্রী তো কুইন আতোয়া বলতেন, লোকজন বলতো যে আমাদের যে সব শস্য তোমরা কেড়ে নিয়ে যাচ্ছ আমরা কি খাবো, এবং উনি মজা করে, নির্মম মজা করে বলতেন মানে তোমরা ঘাস খাও, এবং মাঝে মাঝে বলতেন চকলেট খাও। এই যে দেখুন ক্ষমতা কাঠামো প্রান্তের সাথে, প্রান্ত এরাই বানিয়েছে, কেমন আচরণ করছে। এই যে সর্বহারা যারা, যাদের সবকিছু এরা সবসময় লুণ্ঠন করে, তো তাদের যে উচ্চারণ, এটা কিন্তু সর্বজনীন উচ্চারণ।
সমতার উচ্চারণ, সমতার জন্য। সমতা মানে এই নয় যে যে আমাকেও ওই যিনি একজন বিলিয়নিয়ার আমাকেও বিলিয়নিয়ার হতে হবে তা নয়। ইকুইটিটা চেয়েছেন নজরুল। ইকুইটি, যে ন্যায্যতা। আমার যে সমাজে কন্ট্রিবিউশন, আমার যে অবদান, সে অনুযায়ী আমার কি পাওয়ার কথা, রাষ্ট্র আমাকে কি দেওয়ার কথা, আমার কতটুকু ইউটিলিটি আমাকে দেওয়ার কথা, সেটা আমার অধিকার, সেটা আমার প্রিভিলেজ নয়, এটা আমার অধিকার। এইটাই তো ন্যায্যতা। এবং এই ন্যায্যতার যে দাবি, এটা কিন্তু সর্বজনীন। নজরুল ওই জায়গাটাই কিন্তু নিয়ে এসেছেন। তিনি এই চাচ্ছেন না যে আমরা সবাই ক্ষমতাবান হয়ে যাব, আমরা সবাই মিলে একটা গদি দখল করে ফেলবো, তা কিন্তু নয়। যে ন্যায্যতার কথা যিনি বলছেন, যে যে বিষয়টা আছে, সেই ন্যায্যতার যে দাবি, এর উচ্চারণ, এটাও কিন্তু সর্বজনীন। পৃথিবীর নানান প্রান্তে যেখানেই এই ন্যায্যতা লঙ্ঘিত হয়েছে, যেখানেই বঞ্চনা, শোষণ গিয়ে বাসা বেঁধেছে, সেখানেই কিন্তু এই ন্যায্যতার দাবি উঠেছে এবং সেখানে নজরুল সমানভাবে প্রাসঙ্গিক। আমাদের সমস্যা হলো যে নজরুলকে নিয়ে আমাদের যে গবেষণা, আমাদের যে আলোচনা, এগুলো আন্তর্জাতিক পাবলিকেশনস এর দিকে আমরা মনে হয় খুব কম গিয়েছি বা গেছি, বা আহ, যাওয়ার পরিকল্পনা আছে কিনা আমি জানি না। যে নজরুলকে নিয়ে গবেষণা, নজরুলের যে ভাবনা, তার যে চিন্তা, তার যে প্রবন্ধ, তার যে গদ্য রচনা এবং তার যে কবিতা, এগুলোর যদি ভালো অনুবাদ করে আন্তর্জাতিক প্রকাশকের মাধ্যমে ছাপানো যায়, তাহলে নজরুলের সত্যিকার অর্থেই তার মধ্যে যে আন্তর্জাতিকতার অস্থিমজ্জা আছে, সেটা কিন্তু আহ, আমার মনে হয় সবার পক্ষে, পৃথিবীর নানান প্রান্তের যারা পাঠক আছেন, বোদ্ধা আছেন, তাদের পক্ষে বোঝা সম্ভব। তো নজরুল এই জায়গাতে আমি বলবো যে আমাদেরও আন্তর্জাতিক পরিমণ্ডলে নজরুলকে নিয়ে যাওয়ার একটা দায়িত্ব আছে, এবং এই দায়িত্ব রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ছাড়া বা বড় বড় প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতা ছাড়া সম্ভব নয়। এটা আহ, ব্যক্তি পর্যায়ে খুবই কঠিন কাজ। সেই জন্য রাষ্ট্রীয় পর্যায় থেকে এরকম কাজের পৃষ্ঠপোষকতা আসতে হবে। এবং তাহলে আমার মনে হয় যে আজকে যখন আমরা ফানোকে নিয়ে আলোচনা করছি বিশ্ব পরিস্থিতিতে, যখন দেখছি চারপাশে শুধু বিভাজন আর বিভাজন, এক মানুষের মধ্যে অনেক মানুষ গজিয়েছে, আপনাকে আমি ধর্মশালায় একরকম দেখছি, এই আপনি যখন আপনার আহ কর্মক্ষেত্রে আসছেন তখন আমি ভিন্ন আপনিকে দেখছি। এই যে আমি এত ভাবে বিভাজিত, যে আমার আসলে সঠিক যে পরিচয়, সত্তা, চেহারা, সেটা দাঁড়াচ্ছে না, ভেঙে যাচ্ছে সবকিছু। আমরা ভাঙনের মধ্যে আছি। পশ্চিমা বিশ্ব সবকিছুকে বলছে যে ভেঙে ফেলো, ডিকনস্ট্রাকশন করো, অর্থাৎ বিনির্মাণ করো, ভাঙো গড়ো, ভাঙো গড়ো, সবকিছুকে লিকুইড করে দিয়েছে। সত্য এখন লিকুইড হয়ে গেছে। আমরা কোন জগতে আছি? একটা পোস্ট ওয়ার্ল্ডে আছি। আমরা কোন সত্যের মধ্যে আছি? পোস্ট ট্রুথের ওয়ার্ল্ডে আছি। আমরা কোন সময়ে আছি? আমরা পোস্ট টাইমে আছি, অর্থাৎ সময়কে পেরিয়ে একটা প্রতি সময়ে আমরা আছি। আমরা কোন বিশ্বে আছি? আমরা একটা প্রতি বিশ্বে আছি। আমরা কোন সত্যের সাথে বসবাস করছি? আমরা প্রতি সত্যের সাথে বসবাস করছি। এটা কিন্তু বিশ্ব পরিস্থিতি, শুধু বাংলাদেশের পরিস্থিতি নয়। ইভেন ধরুন আপনি এআই ব্যবহার করছেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করছেন। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনাকে যে অতীত অতীতের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। ধরুন আপনি এআই দিয়ে বলছেন যে ঠিক আছে, একটা ছবি দিলাম তোমাকে, এই ছবির মানুষ 100 বছর আগের মানুষ বা 50 বছর আগের মানুষ, এই 50 বছর আগে উনি কিভাবে হাসতেন, কিভাবে কথা বলতেন দেখাও। এআই কিন্তু দেখাচ্ছে, আপনাকে বানিয়ে দিচ্ছে। অনেকে তো দেখছি যে ওই ফেরাউনের
মামি সেটাকে স্ক্রিনিং করে স্ক্যানিং করে এআই দিয়ে ফেরাউনকেও হাসাচ্ছে, ফেরাউনকেও কথা বলাচ্ছে। আবার আপনি যদি বলুন যে আমি 50 বছর পরে দেখতে কেমন হব, এআই সাথে সাথে হাজির করছে। তো এখন সবচেয়ে বড় সমস্যাটা হলো যে আপনাকে যে অতীত এই এআই আপনার সামনে আনছে, সেই অতীত কিন্তু সত্যিকার অর্থে আদৌ এক্সিস্ট করতো না। সেই অতীত কিন্তু ছিলই না। অর্থাৎ ওই অতীতটা এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর একটা কনস্ট্রাকশন। আবার ধরুন যে ভবিষ্যৎ নিয়ে এসে দিচ্ছে সেটাও একটা কনস্ট্রাকশন। অর্থাৎ আপনি কিন্তু বিচ্ছিন্ন হয়ে গেছেন আপনার অতীত থেকে, ইতিহাস থেকে। তো আপনি কিন্তু বিচ্ছিন্ন হয়ে গেছেন আপনার ভবিষ্যৎ থেকেও। এবং আপনার বর্তমানের কি অবস্থা? আপনি আপনার এজেন্সি, আপনার যে স্বকীয়তা, আপনার যে অটোনমি সেটা হারিয়েছেন। আপনি সারেন্ডার করেছেন সেই প্রযুক্তির কাছেই। যে প্রযুক্তি কিছু অ্যালগরিদমস দিয়ে কাজ করে দিচ্ছে। পারমুটেশনস, কম্বিনেশনস করে ওর কাছে টনস অফ ডেটা আছে, ও কাজ করছে। অর্থাৎ আমরা এমন একটা সময়ে আছি যখন আমরা প্রতিনিয়ত খণ্ডিত হচ্ছি, খণ্ডিত হচ্ছি। তাহলে আমরা যদি আমরা হতে চাই, এই সব আমিকে যদি একটা প্ল্যাটফর্মে আনতে চাই, নজরুলের যে উচ্চারণ, সেই বিদ্রোহী কবিতায় যে আমি বারবার এসেছে, আমি আমি এই সব আমিকে, আমার আমি, আপনার আমি, দুনিয়ার সবার আমিকে যদি আমরা একটা সম্প্রীতির প্ল্যাটফর্মে আনতে চাই, একটা ভ্রাতৃত্বের প্ল্যাটফর্মে আনতে চাই, একটি অসাম্প্রদায়িক প্ল্যাটফর্মে আনতে চাই, এবং আনতে চাই আমরা কারণ এটা আন্তর্জাতিক বৈশ্বিক একটা সমস্যাই বটে যে আমরা ভাগ হয়ে যাচ্ছি, খণ্ডিত হয়ে যাচ্ছি। তো এই সময়ে দাঁড়িয়ে নজরুলের সেই উচ্চারণ কিন্তু অত্যন্ত প্রাসঙ্গিক, এবং নজরুলকে এই জন্যেই আমরা বলবো যে তিনি আন্তর্জাতিক, যে আজকের সময়ে যে আন্তর্জাতিক যে পরিস্থিতি, যে বৈশ্বিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে নজরুল কিন্তু প্রাসঙ্গিক। যেমন তিনি বলছেন, সকল জাতি সৃষ্টি যে তার, এ বিশ্ব মায়ের বিশ্বঘর, মায়ের দেশে সবাই সমান, তার কাছে নেই আত্মপর। বলতে পারিস বিশ্বপিতা ভগবানের কোন সে জাত, কোন ছেলের তার লাগলে ছোঁয়া, অসুচি হন জগন্নাথ। অর্থাৎ আমার মধ্যেই যে সচেতনতা, সেখানেই জগন্নাথের বসবাস, সেখানেই কিন্তু আমার স্রষ্টার বসবাস, বা আমি যাকে অমোঘ শক্তি মনে করি, সেই শক্তি আমার, এটাই হলো আমার শক্তি, যে আমি সবাইকে নিতে পারি, সব বৈচিত্র্যময়তাকে আমি ধারণ করতে পারি। এটাই হলো শক্তি। এবং এই শক্তির জায়গাতেই কিন্তু নজরুলের আন্তর্জাতিকতা। এবং আরেকটা বিষয় আমি বলছি, যেমন সেই 1941 সালের 5 এবং 6 এপ্রিলে যে বঙ্গীয় মুসলিম সাহিত্য সমিতির যে আয়োজন, সেখানে নজরুল একটা ভাষণ দিয়েছিলেন, এবং সেখানে তিনি কিন্তু এই একই সংশ্লেষ বা সিনথেসিসের মেসেজ দিয়েছিলেন। তিনি বললেন যে, বিশ্বাস করুন আমি কবি হতে আসিনি, আমি নেতা হতে আসিনি। হিন্দু মুসলমানের দিনরাত হানাহানি, জাতিতে জাতিতে বিদ্বেষ, যুদ্ধ বিগ্রহ, মানুষের একদিকে কঠোর দারিদ্র, ঋণ, অভাব, অন্যদিকে লোভী অসুরের যক্ষের ব্যাংকে কোটি কোটি টাকা, টাকা পাষাণ স্তূপের মতো জমা হয়ে আছে। এই অসাম্য, এই ভেদ জ্ঞান দূর করতেই আমি এসেছিলাম। এই যে অসাম্য, ধরুন আজকের দিনের ডেটা সায়েন্সের কথা যদি বলি, আপনি ডেটা কিনছেন, ডেটা কিন্তু একটা পণ্য,
আপনি 500 টাকার একটা প্যাকেজ কিনছেন মানে আপনি কিন্তু ডেটা কিনছেন আসলে। এখন এই ডেটা কিনে আমাদের খুব খুশি হচ্ছি যে হ্যাঁ, এটা তো সবাই আমরা ব্যবহার করছি। কিন্তু না, এই ডেটা যে আপনি কিনছেন, এর টাকা বিশেষ একটা ব্যক্তির মাইক্রোসফটের পকেটে যাচ্ছে, এলন মাস্কের পকেটে যাচ্ছে। কয়েকজন লোক ধনী হচ্ছে ডেটা বিক্রি করে। আপনি সবসময় ক্রেতা, কনজিউমার। আর ওরা সবসময় ম্যানুফ্যাকচারার। এই যে অসাম্য, আজকের দিনের ফরম্যাটে যদি আমরা দেখি, নজরুলকে দেখি, যে অসাম্য কিন্তু আজকেও আছে। এবং সেই যে উচ্চারণ নজরুল যেটা বলেছিলেন যে আমার কাব্য সঙ্গীতে কর্মজীবনে অভেদ সুন্দর সাম্যকে প্রতিষ্ঠিত করেছিলাম, অসুন্দরকে ক্ষমা করতে, অসুন্দরকে সংহার করতে এসেছিলাম। আপনারা সাক্ষী, আর সাক্ষী আমার পরম সুন্দর। এই যে যে বিশ্বে সুন্দর তিরোহিত হয়ে গেছে, যেটা একটু আগে বললাম যে আমরা সেই বিশ্বে আছি যে বিশ্ব প্রতিবিশ্ব, অর্থাৎ কাউন্টার বা পোস্ট ওয়ার্ল্ড। আসলে আমরা সেই সময় আছি যে সময়টা চলে গেছে, অর্থাৎ একটা পোস্ট পিরিয়ডে আমরা আছি। আমরা সেই সত্য নিয়ে বসবাস করছি, যে সত্য পোস্ট ট্রুথ, অর্থাৎ ওই তিরোহিত উত্তর সত্যের একটা সময় আছি। অর্থাৎ যেটাকে আমি সত্য মনে করছি, যেটাকে সাম্য মনে করছি, যেটাকে গণতন্ত্র মনে করছি, সেটা আসলে তা নয়, তার একটা পোস্ট ভার্সন, সেটার সাথে আমি আছি। তাহলে এই অসুন্দরকে জয় করার যে মন্ত্র, বিশ্বজুড়ে যে অসুন্দরের যে সেলিব্রেশন চলছে, সেলিব্রেশন, এক ধরনের উদযাপন চলছে অসুন্দরের, খুনের, শোষণের এবং বঞ্চিত করার যে উদযাপন চলছে, সেই অসুন্দরকে সংহার করতেই নজরুল এসেছিলেন। যে উচ্চারণ আমরা শুনি 1941 সালে এবং আজকে 2025 সালে নজরুল এই বর্তমান বিশ্বে যখন আমরা সাইবার টেকনোলজির কথা বলছি, তখনও যে চারপাশে অসুন্দরের উদযাপন দেখছি, আমাদের যে চারপাশে যে মানবতাকে হত্যা করার, খুন করার যে উদযাপন দেখছি, সেই উদযাপনকে সংহার করা, সেই অসুন্দরকে সংহার করার জন্য আজও নজরুল সমানভাবে প্রাসঙ্গিক। শুধু বাংলাদেশে নয়, পৃথিবীর সব প্রান্তে যেখানেই অসুন্দরের উদযাপন চলছে, সেখানেই নজরুল অতি প্রাসঙ্গিক। কারণ এই অসুন্দরকে সংহার করতেই নজরুল এসেছিলেন, যেটা আমরা তার ভাষণে শুনি 1941 সালের 5 এবং 6 এপ্রিলে তিনি যে বঙ্গীয় মুসলিম সাহিত্য সমিতিতে ভাষণ দিয়েছিলেন, তাতেই কিন্তু এই উচ্চারণ আমরা শুনি। এখানেও নজরুল আন্তর্জাতিক। আমি আবার আবু সাইদ সাহেবের কাছে যেতে চাই। তো আরেকটা বিষয় এখানে আমি বলবো যে হ্যাঁ, হ্যাঁ, বাবু সাহেব। স্যার তো খুব দারুণ একটা আলোচনা হচ্ছে। আমরা যেটা আন্তর্জাতিক অঙ্গনে যে বর্তমান সময়ের জন্য নজরুলের গুরুত্বপূর্ণ অপরিসীম, মানে এখন যে নজরুল যে কবিতাগুলো লিখে গেছেন তার অন্যায় অবিচার এখনো সমাজে বিদ্যমান রয়েছে, বা যেগুলো আমরা এখন দেখছি, নজরুল আসলে সেই জায়গাগুলোর জন্য আমাদের এখন চর্চার যে জায়গাটা থাকবে, সেটা আমাদের আসলে খুব গুরুত্বপূর্ণ। তো আমি এটা স্যার আপনাকে জিজ্ঞাসা করতে চাই, সেটা হলো যে আপনি তো আন্তর্জাতিক ভাবে আন্তর্জাতিক মানে আন্তর্জাতিক দেশি বিদেশি অনেক ইন্টারন্যাশনাল সেমিনার গুলোতে অংশগ্রহণ করে, সেখানে সেই দেশের কবি সাহিত্যিক গুলোকে যেভাবে তুলে ধরা হয়, আমাদের নজরুলকে কি আমরা সেই জায়গাটা নিয়ে কাজ করতে পারছি কি পারছি? খুবই চমৎকার প্রশ্ন, ধন্যবাদ। আসলে আমি কিছু পিএইচডির থিসিস পরীক্ষা করার সুযোগ হয়েছে দেশের বাইরের
কয়েকটা বিশ্ববিদ্যালয়, এবং সেই থিসিস গুলো আমি দেখেছি যে কিছু কিছু লেখককে নিয়ে সেই গবেষণাগুলো করা হয়েছে, যে লেখকদের আমি আগে কখনো নামে শুনিনি বা তেমন ভাবে তারা আলোচনায় নেই, অথচ তাদেরকে নিয়ে গবেষণা করা হচ্ছে এবং বই লেখা হচ্ছে, এবং সেই বইগুলো আন্তর্জাতিক প্রকাশকের মাধ্যমে, যেমন ধরুন টেইলর অ্যান্ড ফ্রান্সিস বা রাউটলেস, তারপরে আপনার আরো যে পেঙ্গুইন, এইরকম পাবলিশারের মাধ্যমে ছাপানো হয়েছে। আমি দেখেছি যেমন আমার এক তামিল বন্ধু, উনি মাদ্রাজ ইউনিভার্সিটির ভিসি, উনি আমাকে একটা বই দিলেন গত জুনে। বইটা হলো বামা নামে একজন স্কুল শিক্ষিকা, যিনি লেখালেখি করেন, তার মহান কিছু দর্শন আছে, সেগুলো নিয়ে একটা বই যেটা বেরিয়েছে রাউটলেস থেকে। আমাদের এখানে যেটা সমস্যা সেটা হলো যে নজরুলকে নিয়ে আন্তর্জাতিক ভাবে বা আন্তর্জাতিক প্রকাশকের মাধ্যমে বই ছাপানোর আগ্রহ এবং প্রচেষ্টা দুটোরই ঘাটতি আমার কাছে, আমার চোখে পড়ে। আমি একটা বিশ্ববিদ্যালয়ে পড়াই, এবং আমার বন্ধু বান্ধব অনেকেই আছেন বিশ্ববিদ্যালয়ে, অনেক বিশ্ববিদ্যালয়ে পড়ান তারা শিক্ষক। আমি তো দেখি যে ইভেন আমাদের যে বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম, সেখানে এটা আমার মনে হয় যে নজরুল যেটুকু জায়গা নজরুলের জন্য থাকা উচিত ছিল, সেটুকু জায়গা নেই আসলে। আরো নজরুলকে জায়গা দেওয়া দরকার। এছাড়া ধরুন আমরা বিভিন্ন জায়গায় যে সেমিনার সিম্পোজিয়াম দেখি, সেখানে নজরুলকে নিয়ে বেশিরভাগ আলোচনা যেটা আমরা দেখি, একটা জিনিস মনে রাখতে হবে, এখন কিন্তু আন্তঃগ্রন্থিকতার যুগ, ইংরেজিতে বলা হয় ইন্টারটেকচুয়ালিটি। অর্থাৎ আপনাকে আহ, একা কিন্তু থাকলে আপনার কোনো পরিচয় দাঁড়াবে না। আমরা তো ওই যে যেটা ইয়ে বলেছিলেন ডক্টর স্যামুয়েল জনসন, তার প্রেফিস টু শেক্সপিয়ারেও আছে যে আপনি যদি, আমি একটু আমার মতো করে বলছি ওই ধারণাটা নিয়ে, যে আপনি যদি অনেক নদীতে না নামেন, তাহলে কোন নদীটি সবচেয়ে গভীর এটা আপনি কিন্তু বলতে পারবেন না। আপনি যদি অনেক পর্বত শৃঙ্গ দর্শন না করেন, তো কোন পর্বত শৃঙ্গটি সবচেয়ে উঁচু তা কিন্তু আপনি বলতে পারবেন না। আপনার যে বিচার, এই বিচার বা ইভ্যালুয়েশন, মূল্যায়ন ভুল হতে পারে। আমরা আজকে নজরুলকে যখন আলোচনায় দেখছি, এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, কেউ আহ, আহ, ইয়ে নেবেন না, আহ, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, যে নজরুলকে যখন আমরা আলোচনায় আনছি, দেখছি যে শুধু আমাদের এই সময়ের প্রেক্ষিত, আমাদের কিছু ঐতিহাসিক ঘটনার প্রেক্ষিতে আমরা শুধু নজরুলকে দেখছি। তো আমরা আসলে নজরুলকে আমার মনে হয় নিজেরাই একটা ঘেরাটোপের মধ্যে আটকে ফেলছি। নজরুলকে আমরা নিজেরাই, নজরুলের ক্ষতি আমরা নিজেরাই করছি। কারণ আমরা যেভাবে নজরুলকে নিয়ে আলোচনা করছি, যে প্রেক্ষাপট ধরে ধরে, তাতে আমরা মনে হয় যে নজরুলের যে পরিমণ্ডল সেটাকে ছোট করে ফেলছি, মানে সংকীর্ণ করে ফেলছি। আজকে আমাদের নজরুলকে নিয়ে যখন আমরা আলোচনা করব, তখন কিন্তু আমাদের আন্তর্জাতিক পরিমণ্ডলে যে আরো যে এই জ্ঞানতাত্ত্বিক জায়গাটাতে যে আরো যে যারা আছেন, যারা নজরুলের মতো করে ভেবেছেন, ভাবছেন, তাদের সাথে যদি আমরা একটা ইন্টারটেকচুয়ালিটি ঘটাতে পারি, তাহলে আমার মনে হয় যে নজরুলের যে ভেতরের আন্তর্জাতিকতা আছে, সেটাকে
আরো বেশি প্রভাবশালী হিসেবে এবং ফলপ্রসূভাবে সামনে আনা সম্ভব। তো আমাদের নজরুলের জাজমেন্টের ক্ষেত্রে এক ধরনের হিস্টোরিক্যাল মায়োপিয়া আছে। এটা আমার মনে হয়েছে আর কি, যে হিস্টোরিক্যাল মায়োপিয়া আছে, যে নজরুলকে আমরা ঢালাওভাবে বলছি তিনি বিদ্রোহী কবি, নজরুলকে আমরা ঢালাওভাবে, মানে কিছু কিছু শব্দ কিন্তু আপনার প্রিজনের মতো কাজ করে, মানে একটা কারাগারের মতো কাজ করে, ওখান থেকে বের হওয়া মুশকিল হয়ে যায়। আমি বলে ফেললাম, ও উনি এই পল্লী কবি, উনি উনি তো বিদ্রোহী কবি। তাহলে এর বাইরে তার যে একটা যোগাযোগ, তার যে প্রভাব, তার যে কাজ, সেটাকে আমি মূল্যায়ন করতে কিন্তু চাচ্ছি না, কারণ আমি একটা স্টেরিওটাইপড নজরুলকে আমার পাঠকের সামনে হাজির করছি। সেটা নজরুলকে আন্তর্জাতিক করে তোলার পেছনে একটা বড় অন্তরায় বলে আমি মনে করি। কাজে নজরুলকে নিয়ে যখন আমরা আলোচনা করব, তখন আমার মনে হয় যে আমাদের ইন্টারটেক্সচুয়ালিটির বিষয়টা খুব করে মাথায় রাখতে হবে, কারণ নজরুলের মধ্যে অনেক দর্শন আছে যেটা বর্তমান সময়ে অত্যন্ত প্রাসঙ্গিক। আজকে যখন ধরুন এই এক্সিস্টেন্সিয়ালিজমের কথা বলা হচ্ছে, আজকে যখন আমাদের এই নানান টেকনিক্যাল বিষয়, পেইন্টিং এর টেকনিক্যাল বিষয় বলা হচ্ছে, আমার তো মনে হয় যে নজরুলকে বিশ্লেষণ করলে সেটা পাওয়া যাবে। যেমন ধরুন সেই নজরুল আজ থেকে সেই কতদিন আগে তিনি রকেটের কথা বলছেন, যখন হয়তো মানুষের চিন্তা এতদূর প্রশস্ত হয়নি, বিশেষ করে এই এই অংশের মানুষের চিন্তা। তিনি যেমন ওই যে শিশুদের জন্য কবিতা লিখছেন, যে থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরে ঘূর্ণিপাকে, দেশ হতে তারপরে আমি একটু বাদ দিয়ে বলি, যে কেমন করে বীর ডুবুরি সিন্ধু সেচে মুক্তা আনে, কেমন করে দুঃসাহসী চলছে উড়ে স্বর্গ পানে। এই যে দেখুন যে আজকের দিনে যে মহাশূন্য জয় করার যে প্রতিযোগিতা আমরা দেখছি সুপার পাওয়ার গুলোর মধ্যে, তো এবং এই যে বলছে যে পাতাল ফেড়ে নামবো আমি, উঠবো আমি আকাশ ফুঁড়ে, বিশ্ব জগৎ দেখবো আমি আপন হাতের মুঠোয় পড়ে। জগৎ তো এখন আমার হাতের মুঠোয় চলে এসছে, মোবাইল ফোন তো আমার হাতের মুঠোয়, গোটা জগৎ এটা আলাদিনের সেই জিনের মতো। খালি বলছি যে আমাকে এটার উত্তর দাও, ওই গুগল জিন এসে বলছে যে এই যে এই হলো তোমার এই প্রশ্নের উত্তর। এই যে হাতের মুঠোয় গোটা বিশ্বটাকে কিন্তু এখন আমরা নিয়ে এসেছি। অথচ নজরুলের উচ্চারণ দেখুন, যে পাতাল ফেড়ে নামবো আমি, উঠবো আমি আকাশ ফুঁড়ে, বিশ্ব জগৎ দেখবো আমি আপন হাতের মুঠোয় পুরে। যে এইটাকে আপনি দেখুন, যে আজকে তো আমরা গোটা বিশ্ব জগতের সব ডেটা আপনার হাতের মধ্যে নিয়ে আপনি বসে আছেন, জাস্ট জাস্ট একটু স্ক্রিনে টাচ করার বিষয়, একটু কমান্ড দেওয়ার বিষয়, সব পেয়ে যাচ্ছেন। যে দেখুন নজরুল সময়ের থেকে কত এগিয়ে ছিলেন আসলে, হ্যাঁ, অনেক এগিয়ে ছিলেন। তো এই জিনিসগুলো, যে নজরুলকে ব্যাখ্যা বিশ্লেষণের ক্ষেত্রে আমাদের হিস্টোরিক্যাল মায়োপিয়াটাকে জয় করা খুবই জরুরি। তা না হলে তার আন্তর্জাতিক যে একটা চেহারা আছে, একটা চরিত্র আছে, সেটা আবিষ্কার করা কঠিন হয়ে যাবে। তো এটা একটা বিষয়। আরেকটা বিষয় আমার যেটা মনে হয়, যে নজরুলকে আমরা অনেক সময় নিতে অনেক দ্বিধাদ্বন্দ্বের মধ্যেও থাকি, যে নজরুলকে নেব কি নেব না, রবীন্দ্রনাথকে নেব কি নেব না। আমাদের মধ্যে কিছু কিছু সংকীর্ণতা কাজ করে। এই সংকীর্ণতার উৎসস্থল কি সেটা আমরা কম বেশি সবাই জানি। ওই জায়গাটাও নজরুলের আন্তর্জাতিক যে একটা চেহারা আছে, সেটা আবিষ্কার করা বা সেটাকে মানুষের সামনে আনার ক্ষেত্রে একটা অন্তরায় হিসেবে কাজ করে। তো এই যে নজরুলকে দেখুন, যে যে নজরুল উচ্চারণ করে যে হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোন জন,
কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোর মার। এই যে আজকেও তো চারপাশে মানুষই খুন হচ্ছে। তো আমরা একটা জিনিস দেখি, ধরুন ফিলিস্তিনির খুন নিয়ে বা গাজার যে মানুষগুলোকে মারা হচ্ছে তাদের বিষয় নিয়ে যখন আমরা প্রবন্ধ লিখি, তখন ইন্টারটেক্সচুয়ালিটি যেটা বললাম, স্বাভাবিকভাবে নজরুল সেই আলোচনায় আসতে পারে। এখন আমরা আনতে পারছি কিনা, এইটা কিন্তু একটা বড় বিষয়, যে এই বিষয়টা ব্যাখ্যা করতে আমরা প্রবন্ধ লিখছি এবং শত শত শব্দ লিখছি আমরা পত্রিকার পাতা জুড়ে, যে পৃথিবীর অমুক প্রান্তে এই হচ্ছে, পৃথিবীর অমুক জায়গায় এই মানুষ মারা হচ্ছে, কিন্তু সেটা করতে গিয়ে নজরুলকে আনছি কিনা, ইন্টারটেক্সচুয়ালিটি আমরা ঘটাতে পারছি কিনা। তার মধ্যে নজরুল আসতেই পারে প্রাসঙ্গিক ভাবে, কিন্তু আমরা আনছি কিনা, ওই প্রশ্নটা একটা বড় প্রশ্ন। যদি আনতে পারি তাহলে আমার মনে হয় যে নজরুলের যে আন্তর্জাতিকতা, সেটাকে সামনে আনা সহজ হবে। আমাদের ওই ঔদার্য এবং ওই সামর্থ্যের পরিচয় দিতে হবে, দেওয়া খুবই জরুরি। আমরা স্যারের অনেক আলোচনায় শুনছি, বেশ ভালো লাগছে, প্রাণবন্তক আলোচনা। তো আমরা অনুষ্ঠান একেবারে শেষ দিকে আমাদের শেষ করতে হবে, সেজন্য আমরা জানতে চাই স্যার, নজরুল তো ওই সময়কার ভিতরে এত জ্ঞান রাখতেন, বিশেষ করে কামালের কামাল পাশের কবিতা তিনি লিখেছেন। তো ওই যে তার যে তুরস্কের যে ইয়া ছিল, সেই সময়ে নজরুল এসব বিষয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলের সমস্ত খোঁজ খবর তিনি সবসময় আপডেট করতেন, যে বিষয়টা আমরা আজকে বলি। তো এই যে নজরুলকে আমরা বললেন যে আজকে প্রাসঙ্গিকতা নানান বিষয়গুলো আমরা আলোচনা করলাম, এবং আন্তর্জাতিক ভাবে যদি আমরা নজরুলকে ঠিক সেভাবে পৌঁছে দিতে পারি, বা আন্তর্জাতিক প্রকাশকদেরকে এগিয়ে তাদের কাছে উদ্যোগ নিয়ে হয়তো সেই প্রকাশনা থেকে যদি নজরুলের নানা বিষয় প্রবন্ধগুলো, কবিতাগুলো, তার আলোচনাগুলো সেগুলো প্রকাশ পায়, তাহলে হয়তো নজরুলের সম্পর্কে আরো বহির্বিশ্বে যারা নজরুলকে নিয়ে গবেষণা করতে চান, জানতে চান, তারা হয়তো বেশি সুযোগ করতে পারবে। স্যারের কাছে আমি সংক্ষিপ্ত জানতে চাই যে আমরা আন্তর্জাতিক ভাবে কাজী নজরুল ইসলামকে নিয়ে যেতে গেলে আপনার দৃষ্টিতে, আপনি দৃষ্টিতে কি কি করণীয় করলে যেটা আমরা নিয়ে যেতে পারবে মনে করেন? এখানে ধরুন নজরুলকে যদি আমরা আন্তর্জাতিক পরিমণ্ডলে নিয়ে যেতে চাই, তাহলে এখানে সবচেয়ে বড় যে বিষয় সেটা হলো যে আমাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতাটা থাকতে হবে, আন্তরিক পৃষ্ঠপোষকতা থাকতে হবে, যে নজরুলকে ভাগ করার আর কোনো অবকাশ নেই। নজরুলকে ভাগ করার কোনো অবকাশ নেই। সেই নজরুল, যেমন ধরুন সক্রেটিস বলেছিলেন যে আমি অ্যাথেনীয় নই, আমি গ্রিক নই, আমি বিশ্ব নাগরিক। এটা কিন্তু সক্রেটিসের উচ্চারণ। ঠিক একইভাবে যে নজরুলকে আমরা শুধু একটা বিশেষ ধর্মীয় আইডিওলজির মধ্যে কিন্তু আটকে রাখতে পারবো না, পারি না, এবং নজরুল নিজে তা করেনি নেই। নজরুল সর্বোপরি মানুষকেই সামনে এগিয়ে রেখেছেন। আপনি যদি ভালো মানুষ না হন, তো আপনি তো ভালো হিন্দু, ভালো খ্রিস্টান, ভালো মুসলমান, ভালো বৌদ্ধ কিছুই হতে পারবেন না। আমাদের সমস্যা হলো যে আগে আমরা ভালো মানুষ না হয়ে ভালো এই ধর্ম সেই ধর্মের লোক হতে চাই। আমাদের সমস্যাটা, সংকটটা ওই জায়গায়। তো প্রথমত আমাদের নিজেদের যে মানসিকতা, সেই জায়গার একটা মুক্তি দরকার, যে আমি নজরুলকে আমি ধারণ করব, পুরোপুরি ধারণ করব। প্রথমত আমার এই কমিটমেন্টটা দরকার। এখন ধারণ করতে হলে নজরুলের যে বাণী, তার যে দর্শন, সেটাকে আমার আন্তর্জাতিক পরিমণ্ডলে নিয়ে যেতে হবে। এর জন্য দরকার হলো আমার আন্তর্জাতিক প্রকাশকের মাধ্যমে তার লেখাগুলো ইন্টারন্যাশনাল রিডারশিপের কাছে নিয়ে যাওয়া, এবং ভালো অনুবাদ করা, মানসম্পন্ন অনুবাদ করা, এবং সেই অনুবাদগুলো আবার ছাপানো। আর একটা বিষয় হলো, দেখুন এখন যারা এই যে বুকার পুরস্কার পান, পুলিৎজার পুরস্কার পান, নোবেল পুরস্কার পান সাহিত্যে, এবং পাওয়ার পরে আমরা তখন আবার গল্প করি যে অমুকের চাইতে তো আমাদের এই এই লেখক
বেশি ভালো লিখতেন বা ভালো লেখেন, এ পাচ্ছে না ও পেয়েছে। এখানে একটা জিনিস স্পষ্ট যে যে কোনো আন্তর্জাতিক পুরস্কার পাওয়ার ব্যাপারে পাবলিশারের কিন্তু একটা বড় ভূমিকা থাকে। পাবলিশার কিন্তু বই ছাপিয়ে তদবির করেন, টাকা ইনভেস্ট করেন। তিনি তার ওই বইটাকে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়ার জন্য তৎপরতা চালান। আমাদের স্থানীয় পাবলিশারদের অনেক সীমাবদ্ধতা আছে, রিসোর্স কনস্ট্রেন্ট আছে, ইকোনমিক কনস্ট্রেন্ট তো একেবারে ক্রনিক সমস্যা আমাদের। তো আমরা নজরুলকে নিয়ে একটা বই লিখি, কিন্তু সেটার আর প্রমোশন হয় না, নিয়ে বসে আছি আমরা। কিন্তু ধরুন আন্তর্জাতিক যিনি পাবলিশার, উনি কিন্তু তার ওই বইটাকে একেবারে অনেক অনেক জায়গায় নিয়ে যান, কারণ তিনি মনে করেন তিনি এখানে ইনভেস্ট করেছেন এবং এই ইনভেস্টমেন্টটা প্রফিট সহ, কয়েক গুণ প্রফিট সহ উঠে আসবে, যার ফলে উনি তদবির করতে থাকেন এবং আমরা দেখি যে পান। তো নজরুলকে নিয়ে লেখা বই আন্তর্জাতিক পাবলিশারের মাধ্যমে ছাপানো, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা, নজরুল ইনস্টিটিউট যেটা আছে সেটার আরো বেশি সক্রিয় ভূমিকা পালন করা। আমাদের অনেকের দেখা যায় যে ওই আমি ছাত্র জীবনে শুনেছি যে আবেগে আসে সবেগে চলে যায়। আমার এক শিক্ষক বলতেন যে ইংরেজি শিখতে এসেছে স্যার, ইংরেজি আমার শিখতে হবে, না শিখলে তো আমি আন্তর্জাতিক হতে পারছি না। আসলো 2-4 দিন বেশ ভালোই পড়লো, তারপরে আর নাই, খবর নেই। তো মানে আবেগে আসে সবেগে বেরিয়ে যায়। তো এই যে ব্যাপারটা যে আমরা নজরুলের প্রয়াণ দিবসে আজকে নজরুলকে নিয়ে কথা বলছি, আমরা হা হুতাশ করছি, কিন্তু এর পরে আমরা দেখব যে সব ভুলে গেছি, আবার হাইবারনেশনে চলে গেছি আমরা। তো আমাদের যে প্রতিষ্ঠানগুলো আছে, বাংলা একাডেমি বলুন, নজরুল ইনস্টিটিউট বলুন, আমাদের যারা প্রকাশকরা আছেন, অনেক প্রকাশক আছেন, তারা আন্তরিকভাবে কাজ করছেন, অনেক অবদান রাখছেন। তারা সর্বোপরি আমাদের সরকার, রাষ্ট্র যদি পেট্রোনাইজ করে, তাহলে আমার মনে হয় যে নজরুলকে আন্তর্জাতিক পরিমণ্ডলে আরো বেশি নিয়ে যাওয়া সম্ভব এবং নিয়ে যেতে হবে। কারণ নজরুল যে জাতীয়তাবাদের কথা বলেছেন, নজরুল যে সত্তার কথা বলেছেন, সেটা আমার সত্তা, সেটা আমার পরিচয়। কাজেই নজরুলকে আমি যদি বড় করি তাহলে আমি নিজে বড় হব, আর নজরুলকে যদি আমি ছোট করি আমি নিজে ছোট হব। কাজে এই উপলব্ধি থেকে আমার মনে হয় যে আমরা নজরুলকে বিশ্ব পরিমণ্ডলে নিয়ে যাব এবং এর জন্য এই প্রতিষ্ঠানগুলোর, রাষ্ট্র থেকে শুরু করে এই প্রতিষ্ঠানগুলোর এবং ব্যক্তির দায়বদ্ধতা আছে নজরুলের প্রতি, এবং আমরা সবাই মিলে কাজ করলে সম্ভব এটা। এবং আবু সাইদ, সুরজের মতো যারা আছেন, তারাও নজরুলকে সারা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে বড় ভূমিকা পালন করতে পারেন এবং ইতিমধ্যে করছেনও, উনি চেষ্টা করছেন। এই জন্য আমি সাধুবাদ জানাই। এরকম কাজ খুব কম মানুষ করেন, তো সেই কম মানুষদের মধ্যে উনি একজন, সেই জন্য আমি তাকে আবারও সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। ধন্যবাদ স্যারকে। আমরা প্রায় 1 ঘন্টা আলোচনা করলাম আন্তর্জাতিক নজরুলকে নিয়ে। নজরুলকে নিয়ে আসলে আমাদের, আপনি যেসব উদ্যোগের কথা বলছেন, এসে আমাদের এই উদ্যোগগুলো যদি আমরা নিতে পারি একটা ভালো, তাহলে হয়তো বহির্বিশ্বে নজরুলকে আরো অন্যভাবে উপস্থাপনা করতে আমরা পারবো। স্যারকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। যারা আমাদের সঙ্গে দেখছেন তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা থাকলো এবং আগামী পর্ব 79 পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমরা এখানে শেষ করতে যাচ্ছি। সবাই আমির নজরুলের সঙ্গে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। স্যার, আপনাকেও অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা এত সুন্দর একটি প্রাণবন্ত আলোচনা আজকে উপস্থাপনা করার জন্য। আপনাকেও ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নজরুলের সাথে থাকবেন। নজরুলের সঙ্গে। জয় তো নজরুল।